মনে হয় যে এখন ঠিক আছে, বন্ধ। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, শুনতে পাচ্ছি। হাসিনুর ভাই বীর প্রতীক আমার পরম শ্রদ্ধেয় মানুষ, উনি উনাদের অবদানের জন্য আজকের দেশ, আর উনি দেশপ্রেমিক নিঃসন্দেহে, এবং উনাদের এই বিশাল অবদানই বাংলাদেশ। উনি দু একটা প্রশ্ন করেছেন যে ভারতের ব্যাপারে, আসলে জিএম কাদের সাহেব যে কথাটা বলতে চেয়েছিলেন যে নর্মালি, যেহেতু উনি জানেন উনি অনেক বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ, দেশপ্রেমিক মানুষ, উনি জানেন যে বিদেশে কখনো কোনো কূটনীতিকের সাথে যদি কোনো কথা কখনো হয়, সেটা বাইরে আসলে এসে বলা যায় না। ওই কথাটা আসলে উনি মুখ ফুসলে বলে ফেলেছেন, এবং এটার ক্লিয়ারিফিকেশন জিএম কাদের বহুবার দিয়েছেন। এবং উনি এই যে আমাদের যে ইন্ডিয়ার যে প্রসঙ্গ বললো যে আওয়ামী লীগ ইন্ডিয়ার দোসর, জাতীয় পার্টি তার অনুসারী, সেটা ঠিক আছে, ইন্ডিয়ার দোসর আমরা না, ইন্ডিয়া আমাদের বন্ধু। এবং উনি যেহেতু বিজ্ঞ মানুষ, উনি এটা নিশ্চিত জানেন যে বাংলাদেশের একটি রাজনৈতিক দল দেখাতে পারবে না যারা ইন্ডিয়ার দুয়ারে যায় না। ইন্ডিয়া কাকে গ্রহণ করলো, কাকে গ্রহণ করলো না, সেটা হলো বিষয়। আমরা রাজনীতি করি, হাসিনুর রহমান ভাই কোনো দলে আছেন কিনা আমি জানি না, কিন্তু উনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর প্রতীক। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি, উনার সাথে বসে কথা বলতেছি, এটাও আমার সৌভাগ্য। কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক দল ইন্ডিয়ার কাছে যায়, কেউ বলে আমার বন্ধু, কেউ বলে আমার এটা সেটা, ভিতরে কি করে সেটা তারা জানে। ইন্ডিয়া কাকে গ্রহণ করলো, কাকে গ্রহণ করলো না, সেটা হলো সবচেয়ে বড় বিষয়। আর আমাদের যে ব্যাপার, আমাদের ব্যাপার হলো আমরা আওয়ামী লীগের সাথে যে ছিলাম, এই থাকা অবস্থায় আমরা কখনোই আওয়ামী লীগের দোসর ছিলাম না। যে কোনো নির্বাচনে আওয়ামী লীগ আমাদেরকে জোর করে নিয়েছে, সেটা আপনারা দেখেছেন। 14 নির্বাচন, হ্যাঁ 13 তারিখে থাকবেন, 13 নভেম্বর। যেটা বলতেছি, 14 নির্বাচন এরশাদ সাহেবকে হসপিটালে বন্দি করে নেওয়া হয়েছে। 270 জন এরশাদ সাহেবের কথায় ওই নির্বাচন প্রত্যাহার করেছিলেন। নির্বাচনে যাওয়া হচ্ছে আমাদের গণতান্ত্রিক অধিকার, সংবিধানের কোথাও নাই যে আমরা নির্বাচন করব না, করতে পারবো না। আমার দল, আমি সিদ্ধান্ত নিব দেশের ভালো হবে কি কোথায়, আমার দলের ভালো হবে কোথায়, সেই প্রেক্ষাপটে আমি সিদ্ধান্ত নিব। এরশাদ সাহেব সরল মনের মানুষ ছিলেন। উনি ইন্ডিয়ার বন্ধুত্বকে ত্যাগ করে, সুজাতা ওনাকে রিকোয়েস্ট করেছিলেন নির্বাচনে যাওয়ার জন্য, সেই জিনিস ত্যাগ করে উনি ঘোষণা দিয়েছিলেন বিএনপির স্বার্থে। ওইখানে কিন্তু বিএনপি নির্বাচন অংশ নেয়নি, বাকি ইসলামিক জোটটোর সব দল অংশ নিয়েছে। এখন যেমন আপনারা ব্যান করে নিবন্ধিত দলদেরকে বাদ দিয়ে রাখছেন, তখন কিন্তু কাউকে বাদ দেওয়া হয়নি, যার মঞ্চে নির্বাচন করবে, যার মঞ্চে নির্বাচন করবে না। কিন্তু বিএনপির স্বার্থে সেই নির্বাচনের এরশাদ সাহেব বর্জন করেছিলেন। এবং এই যে 17 বছরের কথা বলা হয়, 17 বছরের মধ্যে তো 2008 থেকে 2014 এই সময়টা তো বিএনপি ছিল বিরোধী দল, জাতীয় পার্টি বিরোধী দল ছিল না। এবং ওই সময় মহাজোটের অংশ থাকার পরও যখন হেফাজতের প্রশ্ন এসেছে, মহাজোটকে লাথি মেরে এই মতিঝিলের শাপলা চত্বরে এরশাদ সাহেব দৌড়ে গিয়েছিলেন। সেটা কিন্তু মামুনুল হকরা হেফাজত কৃতজ্ঞতার সাথে এখনো স্মরণ করে। এরশাদ সাহেব সেই মানুষ, এরশাদ সাহেব সেই মানুষ ছিল যিনি বলেছিলেন আমার মুক্তির জন্য একটা হরতাল দিবা না, একটা গাড়ি ভাঙবা না। এর পরবর্তী যে প্রেক্ষাপট, সেটা তো জাতীয় পার্টির 270 জন অংশ নেয়নি, 30 জন নির্বাচন করে 27 জন রওশন এরশাদের নেতৃত্বে। সেদিন কিন্তু এরশাদ বিরোধী দলের নেতা হয়নি, রওশন এরশাদ বিরোধী দলের নেতা ছিল। তাকে নিয়ে আওয়ামী লীগ জেনতেন করে দেশ চালিয়েছে ওই 5 বছর। এর বাইরের যে সময় 18তে তো বিএনপি সহ সকল রাজনৈতিক দল অংশ নিয়েছে, এবং সেই নির্বাচনে বিএনপি 7টি সিট পাওয়ার পরও সংসদ বর্জন করেনি। 1 বছর আগে তারা সংসদ বর্জন করেছে। এবং তারেক জিয়া অনুরোধ করেছিল এই 6 জন এমপিকে তোমরা শপথ নিও না, ফখরুল ইমাম ছাড়া বাকি সবাই শপথ নেওয়ার জন্য ছুটে গেছে। তাদেরকে কিন্তু বিএনপি এখনো নমিনেশন দিচ্ছে। তারেক জিয়ার কথা যদি শুনতো, তাহলে সেই দিন কিন্তু তারেক জিয়া তাদের শপথ নিতে দিত না। তারেক জিয়া যখন দেখলো এরা চলেই গিয়েছে, তখন তারেক জিয়া বাধ্য হয়েছে তাদেরকে অনুমতি দিতে। বিএনপির মতো একটা বৃহৎ একটি রাজনৈতিক দল, সেই দলের সর্বোচ্চ নেতার কথাই তারা না শুনে, তাহলে সব দলই তো লোভী লোক আছে। এরশাদ সাহেবেও নির্বাচনের পরবর্তী পর্যায়ে ওই 27 জনকে বলেছিল 14তে তোমরা পদত্যাগ করো, মন্ত্রিসভায় যেও না। তারা কিন্তু সেই পদত্যাগ করেনি। রওশনের সাথে কিন্তু
সংসদে দাঁড়িয়ে, এটা তো একটা টোপাটুপির খেলার সংসদ ছিল, সংসদে দাঁড়িয়ে বলেছে যে কেমন সংসদ ছিল আপনারাই জানেন, যে আমার দলকে বিরোধী দল হতে দেন, মন্ত্রীদেরকে বের করে দেন। শেখ হাসিনা সেগুলো করেনি। শেখ হাসিনা মনে করেছে যে জোর করে যেন তেন ভাবে যেভাবে হোক আমি দেশ চালাবো। জাতীয় পার্টিকে অসংখ্য ভাগ করেছে। 96 সালে আমাদের কাছে সমর্থন নিয়ে ক্ষমতায় দিয়ে আমাদের মঞ্জুকে 13টা এমপি নিয়ে আমাদেরকে ভাগ করেছে। এর পরবর্তী পর্যায়ে অনেকবার ভাগ করেছে শেখ হাসিনা, আমাদের দলকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। উনার সাথে যারা ছিল, এই যে মেনন, ইনু, বড়ুয়া, এদের দলকেও 10 টুকরা করেছে শেখ হাসিনা, কাউকে দাঁড়াইতে দেয়নি। এটা যারা ক্ষমতায় থাকে, যারা বড় দল, তারা এটা করে। তখন আমাদের বড় দল হতে দেওয়া হয়নি। এই যে আমাদের ইব্রাহিম ভাই বললো যে 90 বলতে পারছেন না, আপনি সব অভিযোগ করছেন, সব অভিযোগে করছেন আওয়ামী লীগের ব্যাপারে, কিন্তু এখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ভুলতে পারতেছেন না। এখন বলতেছেন যে তারা না, ভুলার ব্যাপার না আপা, এটা ভুলার ব্যাপার না। বলা হচ্ছে, আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দুইটা জিনিস আমি দেখেছি। একটা হচ্ছে তারা ক্ষমতা হারানোর পর অনুশোচনা নাই, এটা আমাকে ব্যথিত করে। তাদের অনুশোচনা থাকা দরকার ছিল। তারা এখনো হুমকি দুমকি দেয়, লিস্ট করো, এইটা করো, সেইটা করো। তাদের উন্নয়নকে আমি শ্রদ্ধা করি, তাদের দুর্নীতিকে আমি ঘৃণা করি। আমি দেশপ্রেমিক মানুষ, যেটা সত্য সেটাই বলবো। শেখ হাসিনা যেভাবে হুমকি দুমকি দেয়, তাদের নেতারা যেভাবে হুমকি দুমকি দেয়, তারা যদি ক্ষমতা আসে তাহলে দেশের পরিস্থিতি আরো তো ভয়াবহ হবে। তো তারা যাতে ক্ষমতা আসতে না পারে সেজন্য দেশকে ঐক্যবদ্ধ করেন না। ঐক্যবদ্ধ তো হচ্ছে না। ঐক্যবদ্ধ কি হচ্ছে? সবাই ক্ষমতার মালাই খেতে চায়, এর বাইরে কিছু না। এই মালাইয়ের জন্য জামাত এখন বিএনপির বিরোধিতা করতেছে, আবার মালাইয়ের অংশ পাইলে জামাত বিএনপি সব মিলে যাবে। এখন দেখেন, ফখরুল সাহেব যে কথা বলছে, আমি আপনার সাথে এর আগের টকশোতে বলেছিলাম, রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই, রাজনীতির শেষ বলে কোনো কথা নাই। এই নির্বাচন ইব্রাহিম ভাই বলো, উনিও শঙ্কায় আদৌ নির্বাচন হবে কিনা। আমি মনে করি যে ইউনূস সাহেব যদি মনে করে যে তারা জামাত এনসিপিকে ক্ষমতায় আনতে পারবে, তাহলে নির্বাচন হবে। তারা যদি মনে করে যে ক্ষমতা আনতে পারবে না, তাহলে নির্বাচন হবে না। ওই মেকানিজমে এখন হচ্ছে। বিএনপি যে মুহূর্তে বুঝবে যে আমাদের হাত থেকে সব চলে যাচ্ছে, তখন তারা ঐক্যের ডাক দিবে। তারা আওয়ামী লীগকেও সাথে নেবে, জাতীয় পার্টিকে সাথে নেবে। তার কারণ রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই। তার